আমরা এখন আমাদের ড্রাইভারলেস গাড়ির জন্য ওয়েট করছি। আমি ভীষণ এক্সাইটেড। চলো 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 চলো। দিস ইজ ক্রেজি, দিস ইজ ক্রেজি। চলে যাচ্ছে। এতদিন পর গল্প ঘুরে আবার সেখানেই এলো যেখান থেকে ক্যালিফোর্নিয়া সিরিজ শুরু হয়েছিল। শহর সান ফ্রান্সিসকো, আমেরিকার সিলিকন ভ্যালি। এরকম উন্নত শহরকে যদি ভালোভাবে চেনার ইচ্ছে হয় তাহলে তাকে দেখার সাথে সাথে কিছুটা সেই শহরের সম্পর্কে জানারও দরকার পড়ে। তাই যেমন আপনাদের পূর্ব প্রান্তে আমেরিকার রাজধানী ঘুরিয়েছিলাম, ঠিক তেমনই পশ্চিম প্রান্তে আমেরিকার সিলিকন ভ্যালির গল্প আপনাদের সামনে নিয়ে এলাম। একটি কথা হয়তো শুনে থাকবেন, বলা হয় রোম ওয়াজ নট বিল্ট ইন আ ডে। কথাটা শুনতে ছোট হতে পারে, তবে এই বহু প্রচলিত প্রবাদটি শুধু একটি শহরের সম্পর্কে হলেও কথাটা যে কোনো আধুনিক ও উন্নত শহরের জন্যই প্রযোজ্য। আর এই গল্পে আমরা সেরকমই আরেকটি শহরের উদাহরণ দেখব। এমন একটি শহর যা তৈরি হয়েছিল ক্যালিফোর্নিয়াতে সোনার সন্ধান করতে গিয়ে। পরে সেই সোনার খনি সিলিকন ভ্যালিতে কি করে পাল্টালো জানবো এই ভিডিওতে। এবং আজও যেই আধুনিকতার কল্পনা বাকি পৃথিবী সবে ভাবতে শুরু করেছে, সেই ভবিষ্যৎকে বাস্তব হতে দেখলাম চোখের সামনে এই শহরেই। কোনো ড্রাইভার নেই, এমনি যাচ্ছি। তবে বড় শহর দেখার আসল মজাটা কি জানেন? পাবলিক ট্রান্সপোর্টের ব্যবস্থা, কার পার্কিংয়ের চিন্তা না থাকা, সস্তায় কি করে ঘুরলাম আর বাস ট্রামের টিকিটে খরচা কেমন পড়লো সবটা আপনাদের বলতে থাকবো। পারলে গল্পটা শেষ অবধি দেখবেন। এতদিন তো আমাদের শুধু ক্যালিফোর্নিয়ার জঙ্গলে ঘুরতে দেখলেন, প্রকৃতির মাঝখানে বেশ কিছুদিন আমাদের সঙ্গে কাটালেন। এবার চলুন শহরের দিকে আসি, আর এবার মানুষ আর তার তৈরি করা এই জগতের দক্ষতাও দেখে নিই। শুরু করতে চলেছি ক্যালিফোর্নিয়া সিরিজের অন্তিম পর্ব, ওয়াকি অ্যাডভেঞ্চার প্রেজেন্টস সান ফ্রান্সিসকো শহরের গল্প। তবে এই গল্প আমরা কোনো হোটেল থেকে শুরু করব না, বরং শুরু করব একজনের বাড়ি থেকে। সান ফ্রান্সিসকো শহরের একেবারে পাশে ক্যালিফোর্নিয়ার বে এরিয়াতে। কিন্তু এইখানে একটা জায়গা থেকে আরেকটা জায়গা যাওয়া কে শুধু জার্নি বলা যায় না, যেন পুরোটাই ডেস্টিনেশন। ক্যালিফোর্নিয়ার কান্ট্রি সাইড দেখতে এরকম হলে আর কি বলা যায়, আপনারাই বলুন। এটা ছিল ইয়োসেমিটি ভ্যালি থেকে সান ফ্রান্সিসকো আসার সময়কার রাস্তা। তবে এই গল্প করছি একটু পরে। যাদের বাড়ি গিয়ে উঠলাম আমরা, সেই বন্ধুর সাথে পরিচয় করাই আপনাদের সবার আগে। আমরা ফাইনালি সান ফ্রান্সিসকোতে এসে পৌঁছেছি। এই জায়গাটা এক্স্যাক্টলি সান ফ্রান্সিসকোয় নয়, ওখান থেকে একটু দূরে। আর এখানে আমার এক বন্ধুর বাড়িতে এসেছি, আমার বন্ধু আমাল আর মঞ্জু ওর ওয়াইফ। তো মঞ্জুর সাথে আমাদের প্রথম এখানে আলাপ হলো, আর ও বলেছে ভীষণ লাজুক, ও কোনো কথা বলবে না, নাইস স্মাইল, এবং আমরা সেটাতে ভীষণ খুশি। আর মঞ্জু একটা কথা প্রিপেয়ার করেছে যেটা মঞ্জু আপনাদের সবাইকে জিজ্ঞেস করতে চায়। So tell Manju what you have learned and what you want to. No, don't do this in the first day. Okay, fine. আরে এটা পরের দিনের জন্য থাক। বাট আপাতত আমরা এখন এখানে এসেছি, আমরা একটুখানি আড্ডা মারছি, গল্প করছি, আর নেক্সট দুটো দিন ওদের সাথে কাটাবো। Probably we'll visit SFO and we'll look around. আমরা আশেপাশে জায়গাগুলো দেখবো ওদের সাথে। তো নেক্সট দুটো দিন দারুণ মজা হতে চলেছে, আপনারা থাকুন সাথে। এটা তো সবে শুরু, এখনো অনেক গল্প পড়ে আছে, দেখতে থাকুন। যেমনটা আপনারা গোটা ক্যালিফোর্নিয়া সিরিজ ধরে দেখলেন, আমাদের গল্প সান ফ্রান্সিসকো থেকে শুরু হলেও আমরা প্রথম দিন এই শহরটা ছেড়ে বেরিয়ে গেছিলাম প্রকৃতির মাঝখানে। সেখানে কিছুদিন ধরে দুটো বিশ্ববিখ্যাত জায়গা ঘুরে ফিরে এলাম আবার এই শহরেই। আসার সময় এরকম একটি রাস্তা দিয়ে এলাম। কিছুক্ষণ দেখতে থাকলেই বুঝবেন চোখের সামনে রং পাল্টাতে, সামনের ল্যান্ডস্কেপগুলো আস্তে আস্তে পরিবর্তন হতে। দুদিকে হলুদ ঘাস আর সামনে ফাঁকা রাস্তা। কিছু কিছু জায়গায় গাড়িটাকে দাঁড় করিয়ে ক্যামেরা অন করতেও বাধ্য হলাম।
তবে কথায় আছে না, সুন্দর জিনিস কম হলেই ভালো। কিছুক্ষণ পর সেই কথাটাই মিলে গেল। কান্ট্রি সাইড ছেড়ে আমরা এসে পড়লাম হাইওয়েতে। রাস্তায় একটি মেক্সিকান দোকানে দাঁড়িয়ে খাবারও খেলাম। তারপর এসে ঢুকলাম এই বন্ধুর বাড়িতে। এত বড় অচেনা শহরে একটি চেনা মুখ পেলে যে কেমন লাগে সেটা আর আলাদা করে বললাম না। ও আমাদের হোটেল নিতে তো দিলই না, এত বড় শহরটিকে গাইডের মতন করে আমাদের সঙ্গে নিয়ে ঘুরল। একেই বলে বন্ধুত্ব, যেখানে কোনো এক্সপেকটেশন ছাড়াই আমরা যুক্ত। আর সত্যি কথা বলতে হোটেল আর বাইরে খেয়ে খেয়ে আর ভালো লাগছিল না। বাড়ির খাবার পেতেই আমরা আর থাকতে পারলাম না। আমাল আর মঞ্জু দুজনেই কাজের সূত্রে এখানে থাকে ঠিকই, কিন্তু এত ব্যস্ততার মধ্যেও দুজনেই বাড়ির কাজে ইকুয়ালি দক্ষ। কেউ একদিক সামলাচ্ছে তো কেউ আরেক দিক। এই পার্টনারশিপে না চললে দুজনেই জব করার সত্ত্বেও এরকম ভালো রান্না আর এরকম পরিষ্কার পরিচ্ছন্ন ঘর রাখা সম্ভব না। কি কেমন লাগলো একটা ক্যালিফোর্নিয়ার বাড়ি আমাদের থেকে? খুব সুন্দর। আমাদের এখানে বেশ বাড়ি ঘরদোরগুলো মানে রেসিডেন্সিয়াল যে বাড়িগুলো সেগুলো বেশ স্পেশিয়াস। মানে যদিও কস্ট অফ লিভিংটা অনেকটা হাই ভার্জিনিয়ার থেকে, বাট দেন বাড়ি ঘরদোরগুলো বেশ বড় সড়ো। আমাদের খুব ভালো লাগলো। আর আমরা এই দুদিন যে বন্ধুদের সাথে ছিলাম, এত ভালো ওদের হসপিটালিটি, এত ভালো খাওয়া দাওয়া করিয়েছে আমাদেরকে নিয়ে, এত ভালো কিছু সময় দিয়েছে আমাদেরকে, আমরা খুব এনজয় করেছি। মানে এতটা হেকটিক ট্যুরের পরে একদম পারফেক্ট রিল্যাক্সেশন হয়েছে। নাও উই আর রেজুভিনেটেড। রান্নার তো জবাবই নেই, একেবারে অথেন্টিক বাড়িতে বানানো কেরালিয়ান খাবার খেলাম দুটো দিন ধরে। ফার্স্ট সাম কোকোনাট। ওকে, what do we call it? puttu maker. Okay, and how many like minutes? 5 to 6 minutes. You'll get smell like. You will Okay. get the smell and also the steam will come out from this hose. Oh, okay. Oh. Okay. এটা যা দেখলেন এতক্ষণ ধরে একে বলে পুট্টু। ভাত আর নারকোল মেশানো একটি খাবার, এবং এটা যে কোনো ভেজ বা ননভেজ আইটেম দিয়েই খাওয়া যায়। এতক্ষণে আশা করি আপনারা কেরালিয়ান খাবার সহ আমাদের বন্ধুদের সাথেও কিছুটা পরিচিত হলেন। গল্পের দুটো নতুন চরিত্রকে চেনা হলো ইতি। এবার চলুন আমাদের দিকে আসি, দেখাই এবার আমাদের তখনকার পরিস্থিতি। এই দেখুন সুস্মিতা কি একটা সাংঘাতিক জিনিস পরে বসে আছে। এই হয় অবস্থা যখন 4-5 দিন ধরে হাঁটা চলে। ইয়েস, আগের বার আমাদের সামার সিরিজের সময় তো আমরা একটা ম্যাসাজ চেয়ারে বসেছিলাম, মনে আছে? হ্যাঁ। And this is what happens. Intensity is getting intensified. Yeah, it is like it is creating pressure and releasing some. it. Okay. So yeah, and it is also giving some heat. So it is getting very tight. But it's okay, it's comfortable. Yeah, I don't put in high intensity because I'm just worried because your legs are. Oh, swollen. খুব বেশি দিয়ে medium or low, yeah. খুব বেশি দিয়ে উল্টো How কাজ do you করে। change this thing? See, I mean, Intensity? আগের সপ্তাহে এত খাটাখাটনির পর আমরা পরের দিনটা ফুল রেস্ট নিলাম। তবে রেস্ট ছিল খালি শরীরের, মুখের নয়। সকালে চা খেতে বসে আড্ডা বসতো এবং সেটা সারা দিন কন্টিনিউ হতো। বাড়ির ভেতরে, বাড়ির বাইরে, পার্কের মধ্যে, হাঁটতে গিয়ে, গাড়ির মধ্যে, রাতে রেস্টুরেন্টে খেতে গিয়েও যেই দিকেই তাকাবেন আমাদের বকতে দেখবেন। আসলে গল্প বলারও কন্টেন্ট থাকে প্রচুর। আপনারা যা দেখলেন গত এপিসোডগুলোতে সেইগুলো বলতেই সময়টা বেরিয়ে যায়, তাই রাতে শুতে গিয়েই খালি মুখটা বন্ধ হয়। এবার চলুন আগে এগোই। Amal, there is no forecast of rain, I guess. I mean, even if it's rainy, it won't be very rainy. Okay. এতক্ষণ তো মসামের কাছে আমাদের বন্ধুর বাড়িতে আরামের গল্প দেখলেন, যেটা বেশিরভাগটাই বাড়ির ভেতরে ছিল। আমি নিয়ে এলাম এবার সান ফ্রান্সিসকো ঘুরে দেখার গল্প।
তবে সেদিন মঞ্জু আমাদের সাথে যেতে পারল না। গোটা সপ্তাহ বেচারা ঘর আর চাকরি দুটোতেই ব্যস্ত থাকে, তাই ওকে আর জোর করা গেল না। পরের দিন সকাল হতেই দেরি না করে বেরিয়ে পড়লাম। এবার ছিল শহর ঘোরার পালা, ক্যালিফোর্নিয়ার সব থেকে বড় শহর। যেমনটা গল্পের শুরুতেই বললাম, কোনো বড় বা উন্নত শহর হঠাৎ করে গজিয়ে ওঠেনি। সেটা তৈরি হয়েছে সেই শহরের সময়ের সাথে তাল মিলিয়ে চলার তাগিদ থেকে, তৈরি হয়েছে সেখানে বাস করা মানুষের প্রচেষ্টা থেকে। দাঁড়ান, এইভাবে বললে বোঝানো মুশকিল। আপনাদের শহরটাকে দেখাতে দেখাতে ঘটনাগুলো বলি। গল্পটা শুরু করতে গেলে পিছিয়ে যেতে হয় সাল 1848-এ, সেই গোল্ড রাশের সময়। আপনাদেরকে এই সিরিজের দ্বিতীয় এপিসোডে ক্যালিফোর্নিয়ার গোল্ড রাশ সম্পর্কে বিস্তারে বলেছিলাম। তাও এই গল্পের খাতিরে শুধু বলে রাখি, সোনার খনি আবিষ্কারের সাথে সাথেই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 3 লক্ষেরও বেশি মানুষ এখানে মাইগ্রেট করে আসে এবং সেই সময়ে জন্ম নেয় সান ফ্রান্সিসকো শহর। কিন্তু সোনার খনি আর কদিন থাকে তো শেষ হতেই হতো। আর এখানেই শুরু হয় একটি শহরের পরিবর্তন হওয়ার অধ্যায়, সোনাকে সিলিকনে পাল্টানোর অধ্যায়। ছোট্ট ছোট্ট পদক্ষেপ দিয়েই তৈরি হয়েছে এই শহর। প্রথম থেকে একটা একটা করে উদাহরণ আপনাদের দেখাই চলুন। গল্পটা যখন শুনবেন অনেক কিছু চেনা লাগতে পারে, অনেক কিছু দেখা মনে হতে পারে। এবার যেখানে যাব আমরা, সেখানে দেখব এই শহরের এক ঐতিহাসিক বাহন, ঠিক কলকাতার ট্রামের মতন। যে কোনো শহরের গতি নির্ভর করে তার পরিবহন ব্যবস্থা বা ট্রান্সপোর্ট সিস্টেমের ওপর। কিন্তু সান ফ্রান্সিসকো শহরের কাছে ছিল একটি সমস্যা, পাহাড় চড়ার মতন রাস্তা। এদিকে শহর একদম প্রশান্ত মহাসাগরের তীরে, অর্থাৎ বাণিজ্যিক প্রয়োজনীয়তার জন্য এই রাস্তার গুরুত্ব ছিল অপরিসীম। এই সমস্যার সমাধান করতে 1878 সালে এখানে চালু হয় এই কেবল কার সিস্টেম। এই সূত্রে বলে রাখি, এর ঠিক 2 বছর পর 1880 সালে ব্রিটিশের অধীনে থাকা কলকাতায় চালু হয়েছিল ঠিক একই রকমের ট্রাম গাড়ি, দ্য ফেমাস ক্যালকাটা ট্রামওয়েজ। তাহলে ভেবে দেখুন, 2 শহরের গতি শুরু হয়েছিল পাশাপাশি। যাই হোক, ফিরে আসি এই শহরে। আজও এই কেবল কার চড়ে সেই পুরনো সান ফ্রান্সিসকো শহরের গতিকে অনুভব করতে ভিড় করে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষেরা। আমরাও সেই দলে যোগ দিলাম। তবে মজার ব্যাপার হলো, ট্রান্সপোর্ট সিস্টেমটা পুরনো হলেও টিকিটিং সিস্টেমটা কিন্তু একদম আপডেটেড। পুরো ট্রানজ্যাকশন গুগল ওয়ালেট দিয়ে কমপ্লিট। তবে আজ কলকাতা ট্রামের যা অবস্থা, এরও সেই একই অবস্থা। ট্রান্সপোর্ট সিস্টেমের অ্যাডভান্সমেন্টের সাথে সাথে এরও প্রয়োজনীয়তা কমে গেছে, হয়ে রয়েছে একটি হেরিটেজ বাহন মাত্র। তবে বছরের পর বছর লক্ষ লক্ষ ট্যুরিস্ট অ্যাট্রাক্ট করতে এ আজও সক্ষম। এতে চড়ে এগোনো যায় ঠিকই, কিন্তু সময় যেন পিছিয়ে যায়। টাইম ট্রাভেলের মতন শহরটিকে দেখতে পুরনো দিনের মতন লাগে। পুরনো ঘর বাড়ি বিল্ডিংগুলো চোখে পড়ে, ঠিক আমাদের চেনা ট্রাম গাড়ির মতন, ঠিক আমাদের চেনা আরেকটি শহরের মতন। Last stop for Chinatown. আমরা এই কেবল কার করেই রাস্তাতে সান ফ্রান্সিসকোর চায়নাটাউনের মধ্যে দিয়েও গেলাম, কিন্তু আমরা তখন আর গাড়ি থেকে নামিনি। হাতে সময় ছিল কম, কিন্তু এখনো গল্প অনেকটা বাকি। চলুন, এসেই পড়ল স্টপেজ, নেমে পড়ি। দারুণ একটা রাইড পেলাম, এটাতে মারাত্মক লাগলো। এবং কোথায় নেমেছি এবার দেখাচ্ছি। চলো চলো। কেবল কারটাকে মাঝপথে ছেড়ে দিয়ে আমরা ওই রাস্তায় একটু হাঁটার অভিজ্ঞতা নিলাম। আমাকে এখান থেকে গড়িয়ে দিলে আমি নিচে গড়িয়ে যাবো। রোল করে যা। পাহাড়ের মতো উঁচু নিচু জায়গা, কিন্তু তার মধ্যে এই রাস্তাটা দেখুন একবার। দুদিকে বাড়ি, মাঝখানে ফুলের বাগান এবং তারও মাঝখানে একটি রাস্তা একে বেঁকে নেমে গেছে নিচের দিকে। রাস্তাটার নাম লোমবার্ড স্ট্রিট। এবার প্রশ্ন হলো, বাকি সব রাস্তা সোজা নেমে গেলেও এটা আঁকাবাঁকা কেন? উত্তরটা হলো, এই রাস্তাটার ঢাল এতটাই খাড়া যে কোনো গাড়ির পক্ষে এটা সোজাভাবে ওঠানামা করা সম্ভবই ছিল না।
তাই পাহাড়ি রাস্তার মতন 8টা হেয়ারপিন লুপ দিয়ে এই রাস্তাটাকে ডিজাইন করা হয়। এই রাস্তাটা এতটাই সুন্দর যে একে বহু আমেরিকান টিভি শো বা সিনেমাতে দেখতে পাওয়া যায়, এবং একে ধরেই আমরাও যাব এবার পরের গন্তব্যের দিকে। চলুন সঙ্গে। সময় গড়িয়ে এবার এগিয়ে গেছিল দুপুরের দিকে, আর আমাদেরও পেয়ে গেছিল খিদে। এবং খিদে বলতে আমেরিকা কি জানে? বার্গার অ্যান্ড ফ্রাইস। চোখের সামনে জলজল করলো এই সাইনবোর্ডটি। গোটা আমেরিকা জুড়ে বার্গার ছড়িয়ে থাকলেও এই দোকানটাতে দেখলাম রেকর্ড ভিড়। প্রথমবার আমেরিকায় খাবার অর্ডার দেওয়ার পর অর্ডার পেতে আর বসার জায়গা খুঁজতে আমাদের খাটতে হলো। ভেতরে তো পেলামই না, বাইরে বেরিয়ে রাস্তার ওপর একটি বেঞ্চ খুঁজে পেলাম। কিন্তু সেটা একদিকে ভালোই হলো, খেতে খেতে জায়গাটির পরিবেশটাও দেখতে পেলাম। চারিদিকে যেন মেলা বসেছে, এবং এখানেও টুরিস্টরা ভালোই ভিড় জমিয়েছে। খাওয়াটা সেরে এই রাস্তাতেই এগোতে থাকলাম। কিন্তু ব্যাকওয়ার্ড হাঁটছি কেন? ছবি তোলার জন্য। মুখে রোদতে আর কিছুক্ষণের মধ্যেই এই জায়গাটার নাম দেখতে পেলাম। পৌঁছে গেছিলাম আমরা ফিশারম্যানস ওয়ার্ফ। যেমন নামটা জেনেই বুঝতে পারছেন, এই জায়গাটা শহরটা গড়ে ওঠার সময় ছিল শুধুমাত্র একটি মাছ ধরা আর কেনা বেচার জায়গা। মোটমাট বলতে পারেন জেলেদের ব্যবসার জায়গা। সেই জায়গার আজকে এই অবস্থা, একটি পপুলার ট্যুরিস্ট অ্যাট্রাকশন। এতটা উন্নতি হলো কি করে বলবো? এই জায়গাটা, গোল্ডেন গেট ব্রিজ, ড্রাইভারলেস কার, কোনোটাই তো একদিনে হয়নি, হয়েছে সময়ের সাথে সাথে। আগে একটি উন্নত শহরের উন্নতিগুলো দেখে নিন, তারপর কারণটা বললে বুঝতে সুবিধা হবে। চলুন এগোই আগে। আরেকটু এগোতেই দেখলাম মানুষের ভিড় একটি ডিরেকশনে এগোচ্ছে। আমরাও গেলাম সেই দিকে, আর পৌঁছলাম একটি জমজমাট জায়গায়। যেই মেলার কথা বার্গার খেতে খেতে বলেছিলাম, সেই মেলার সূত্রপাত আসলে এখানেই, পিয়ার 39। হেন কোনো দোকান বা অ্যাট্রাকশন নেই যা এখানে নেই। লোকে লোকারণ্য, অনেকটা আমাদের দুর্গাপুজোর ভিড় মনে করিয়ে দেওয়ার মতন। তবে এখানে যখন এসেই পড়েছি, একজনের সাথে দেখা না করিয়ে এখান থেকে এগোনো যাবে না। ভর্তি দোকান, গড়িয়াহাট। দীঘা বিচ লাগছে আমার। দীঘা পুরীর যে বিচে এরকম মার্কেট বসে, ভিড় হয়। বুঝতে পারছিলাম কলকাতার গড়িয়াহাটের মতন একটি জায়গায় এসে পড়েছিলাম। ভিড় কাটাতে কাটাতে এগোতে থাকলাম। এত মানুষ এক জায়গায় হয়তো আমেরিকায় সারা বছরে দেখি না, তাই লোকজনের ভিড় খুব একটা খারাপ লাগেনি আমাদের। রাস্তাতে আরো অনেকের সাথে দেখা হলো, তবে আমরা এর সাথে দেখা করার কথা বলছিলাম না। কথা বলছিলাম এনাদের, এই সি লায়নদের। আমরা মানুষেরা এদের দেখতে ভিড় করেছি, কিন্তু এরা নিজেদের কাজেই ব্যস্ত। কেউ ঝগড়া করছে, তো কেউ নির্ভেজাল রোদ পোয়াতে পোয়াতে ঘুমাচ্ছে। এদের কীর্তিকলাপ দেখতে বেশ ভালোই লাগছিল। তবে মজার ব্যাপারটা কি জানেন? এই সি লায়নদের এই জায়গায় কেউ টেনে আনে না। ওরা রোজ একটি নির্দিষ্ট সময়তে এখানে ভিড় করে আর এমনি রোদের মধ্যে পড়ে থাকে। হ্যাঁ, লিটারালি পড়ে থাকে। ঠিক আছে, এদেরকে এদের কাজ করতে দিই, আমরা বরং নিজের কাজে এগোই। চলুন। সময় গড়িয়ে এবার বিকেল হয়ে গেছিল, আর আমরা দৌড়াচ্ছিলাম আমাদের পরের গন্তব্যের দিকে। রাস্তায় স্ট্রিট ফুডও বসতে দেখলাম। ঝালমুড়ির ভেলপুরির কথা মনে পড়ে গেল। তবে এটা সেই জিনিস নয়। এখানে স্ট্রিট ফুড বলতে ম্যাক্সিমাম লোকেরা হটডগ বোঝে। ওয়েস্ট কোস্টের নিউ ইয়র্ক আর কি। প্রচণ্ড প্রাণবন্ত একটা শহর। ইস্ট কোস্টে যেমন নিউ ইয়র্ক, ওয়েস্ট কোস্টে তেমন সান ফ্রান্সিসকো। এর পরের গন্তব্যের জন্য আমাদের একটি বাস নিতে হতো।
ছুটে ছুটে ধরলাম সেই বাসটা। আপনারা জানবেন হয়তো যে এইখানে বাসে কোনো কন্ডাক্টর থাকে না, ঢুকতেই একটা মেশিন থাকে যাতে আমাদের কার্ড বা গুগল ওয়ালেট ট্যাপ করলে অটোমেটিক টাকা কেটে নেয়, যেমন ডিস্টেন্স তেমন পয়সা। But it's a more iconic bridge. এরপর যা দেখবেন সেটা নতুন করে বলার কিছু নেই। টিভিতে বা ইন্টারনেটে কোটিবার একে দেখেছেন হয়তো। কথা বলছি গোল্ডেন গেট ব্রিজের। লক্ষ্য করবেন যে কোনো বড় শহর বা দেশের যদি ইঞ্জিনিয়ারিং দক্ষতা বোঝাতে হয় তাহলে এই ব্রিজ সেই ক্ষমতা বুঝিয়ে দেয়। সেটা কলকাতার হাওড়া ব্রিজই বলুন, বা লন্ডনের টাওয়ার ব্রিজ, নিউ ইয়র্কের ব্রুকলিন ব্রিজ, বা এই সান ফ্রান্সিসকো শহরের গোল্ডেন গেট ব্রিজ। এই ইনফ্রাস্ট্রাকচার শহরের একটি পরিচয় বলা যেতে পারে। সিলিকন ভ্যালি হওয়ার অনেক আগে থেকে এই গোল্ডেন গেট ব্রিজই ছিল সান ফ্রান্সিসকো শহরের পরিচয়। তৈরি হওয়া শুরু হয় সাল 1933-এ আর শেষ হয় সাল 1937-এ গিয়ে, এবং সান ফ্রান্সিসকো পায় তার প্রথম ক্যান্টিলিভার ব্রিজ। আমাদের হাওড়া ব্রিজ তৈরি হয় তারও পরে 1942 সালে। তবে প্যাসিফিক ওশানের তীব্র হাওয়ার গতির কারণে এই ব্রিজকে এক জায়গায় ধরে রাখা ছিল সবথেকে বড় চ্যালেঞ্জ। এই দেখুন, এই দুটো স্ট্রাকচার দেখুন, কিছু কি বোঝা যাচ্ছে? একটা আরেকটার থেকে এই হাওয়াতে দুলছে অনেকটা কম। ব্রিজটার স্টেবিলিটি যাতে বজায় থাকে একে বানানো হয়েছে একটু অন্য রকমের স্ট্রাকচার দিয়ে, আর এটাই এই শহরের ইনোভেট করার ক্ষমতাকে সারা পৃথিবীর সামনে তুলে ধরে। এমন করে ব্রিজের এই রাস্তার বেসটা তৈরি করা হয় যাতে হাওয়া একে কেটে বেরিয়ে যায় এবং ব্রিজের ওপর সেই হাওয়ার প্রভাব পড়ে সামান্য। এই বিশাল প্রজেক্টের চিফ ইঞ্জিনিয়ার ছিলেন জোসেফ স্ট্রস, এবং এত বড় কাজে ওনার সঙ্গ দিয়েছিলেন আরও 3 জন, লিওন মোসেফ, আরভিং মরো আর চার্লস এলিস, যাদের মূল অবদান ছিল ব্রিজটির ডিজাইনে। কৃতিত্ব বা রেকগনিশন একজনকে দিলেও বড় শহরের মতনই যে কোনো বড় কাজও শুধু একজনকে দিয়ে সম্ভব নয়। তবে এতক্ষণ তো শুধু পুরনো দিনেরই কথা শুনলেন। কাল আমরা ফেরার দিন এয়ারপোর্ট যাওয়ার সময় আপনাদের মানুষের কল্পনাকে সত্যি হতে দেখাবো, এই শহরের রাস্তাতেই একটি প্র্যাকটিক্যাল উদাহরণ দেখিয়ে। চলুন গল্পটা পরের দিন সকালের দিকে এগিয়ে নিয়ে যাই। কিন্তু একটু দাঁড়ান, খুব সহজেই বলে দিল গল্পটা এগিয়ে নিয়ে যেতে। এদিকে তখন আমাদের বন্ধুর গাড়িটা পড়ে রয়েছে শহরের আরেকটা প্রান্তে। ঘুরতে ঘুরতে বাসে ট্রামে যে কত দূর এসে গেছি সেটা ওর মাথা থেকেই বেরিয়ে গেছে। গাড়িটা আসলে আমরা রেখে দিয়েছিলাম একটি মেট্রো স্টেশনের কাছে, যেখান থেকে আমরা কেবিল কার চড়তে এসেছিলাম। সেই অবধি যেতে আবার বাস ধরতে হতো। তবে আজ এই শহরের মোটামুটি সব রকমের পাবলিক ট্রান্সপোর্টেরই ব্যবহার আমরা করে ফেলেছিলাম। শহরের অতীত থেকে বর্তমান পুরোটারই একটি চিত্র পেলাম। অনেক কিছুই আমাদের শহরের সাথেও মিলে গেল, কিন্তু একটাই বাকি রইল, ভবিষ্যৎ। সেটাই আগামীকালের জন্য ফেলে রাখলাম। চলুন এবার বাড়ি ফিরি আর ফাইনালি গল্পটা এই ক্যালিফোর্নিয়ার সিরিজের অন্তিম দিনে নিয়ে যাই। সেদিন আমাদের আবার ভার্জিনিয়া ফেরার দিন ছিল। এখানে মেট্রো করে এয়ারপোর্ট অব্দি যাওয়া যায়, কিন্তু যেমন গতকাল বলেছিলাম আমরা একটা অন্য রুট ধরব, যেখানে এক স্পেশাল রকমের ট্যাক্সিতে চড়ব। এবং সিলিকন ভ্যালির গল্প এবার আমরা ওই গাড়ি থেকেই বলবো। আমরা বন্ধুর বাড়িটা ছেড়ে বেরিয়ে যাচ্ছি ঠিকই, আমাদের ফ্লাইট এখনও রাত 11:30টার সময়, এবং এই সময়টা কাজে লাগাবো আপনাদের একটা দারুণ জিনিস দেখিয়ে। চলুন সঙ্গে। তবে ওই স্পেশাল ট্যাক্সি আমাদের বন্ধুর বাড়ি অবধি আসে না, চলে সেটা শুধু মেন শহরের মধ্যে। তাই প্রথমে বন্ধুর গাড়িতে করে পৌঁছালাম নিয়ারেস্ট মেট্রো স্টেশন। মেট্রোটাকে মাঝপথে ছেড়ে যেখান থেকে গতকাল এই শহরের হেরিটেজ কেবিল কারে উঠেছিলাম, ঠিক একই জায়গা থেকে আজ ভবিষ্যতের গাড়িতে উঠব। ওই অবধি পৌঁছাতে পৌঁছাতে এবার আসল গল্পটা শুরু করি। আজ সান ফ্রান্সিসকোকে যা দেখছেন এর সবের পেছনের মূল কারণ হলো এই জায়গাটার সিলিকন ভ্যালিতে পরিণত হওয়া। তবে এই খেতাব কিন্তু বছর 65 আগেও ছিল না। এক সময় সোনার শহরকে সিলিকন ভ্যালিতে পরিণত হওয়ার পিছনে ছিল একাধিক কারণ।
যার মধ্যে অন্যতম ভূমিকা ছিল একটি শিক্ষা প্রতিষ্ঠানের, বিশ্ববিখ্যাত দ্য স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির। 1885 সালে স্থাপিত এই প্রতিষ্ঠান পুঁথিগত শিক্ষার পাশাপাশি তাদের ছাত্রদের পড়িয়েছে স্বাবলম্বী হওয়ার পাঠ। একসময় আমেরিকার প্রতিপত্তির বেশিরভাগটাই ছিল এই দেশের পূর্ব প্রান্তে, বস্টন, নিউ ইয়র্কের মতন বড় বড় শহরগুলিতে। ডিগ্রি পাওয়ার পর খুব স্বাভাবিকভাবেই সবাই ছুটে যেত দেশের পূর্ব দিকে চাকরি পাওয়ার তাগিদে। সেই সময় দাঁড়িয়ে স্ট্যানফোর্ডের এক অধ্যাপক প্রফেসর ফ্রেডরিক টারম্যান শুরু করেন কলেজের মধ্যে ইনোভেশন আর ইন্ডাস্ট্রি কোলাবোরেশনের একটি কালচার। শেখান ছাত্রদের এন্টারপ্রেনিয়রশিপের রাস্তা। কিন্তু কোনো একা মানুষের পক্ষে এত বড় রাজকার্য কি সম্ভব? যেমন বড় শহর একদিনে তৈরি হয় না, তার উন্নতিও একার পক্ষে সম্ভব না। বাকি গল্পটাও জানবো, কিন্তু একটু সামান্য দাঁড়িয়ে যান, ট্যাক্সিটা বুক করে ফেলেছি। আমরা এখন আমাদের ড্রাইভারলেস গাড়ির জন্য ওয়েট করছি। আমি ভীষণ এক্সাইটেড। এটা আমাদের ফার্স্ট টাইম এরকম অভিজ্ঞতা হবে, কোনো ড্রাইভার নেই, কিছু নেই। কী করে গাড়ি চিনবো, কী করে কি বুঝবো, সবটাই নতুন অভিজ্ঞতা। তো 3 মিনিটের আগে, আচ্ছা ইয়োর কার, চলো 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 চলো। হ্যাঁ, কি ড্রাইভার নেই? Hello from Waymo. As we get going, just give us 1 minute to cover a few riding tips. This experience may feel futuristic, but the need to buckle up is the same as always. This is crazy. This is crazy. দিস ইজ দ্য ফিউচার। একেই বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্র্যাকটিক্যাল সিনারিওতে জল জ্যান্ত উদাহরণ। এত বড় শহরের মাঝখানে দুটো প্যাসেঞ্জারকে নিয়ে চলার সাহস রাখছে। এত দূর গল্প গড়ালো কী করে? প্রফেসর ফ্রেডরিক টারম্যানের সাথে পরিচয় তো হলো আপনাদের। 1910 সালে যখন উনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি জয়েন করেন, এত দূর হয়তো উনি কল্পনাতেও ভাবেননি। তাহলে ওনার মধ্যে এমন কী ছিল যেটা শহরটিকে এত দূর এগিয়ে নিয়ে এলো? তিনি তার ছাত্রদের বারবার এই মন্ত্র দিতেন যে স্ট্যানফোর্ড থেকে পাশ করে দেশের অন্য প্রান্তে চলে যেও না, বদলে এখানে থেকে কিছু করার চেষ্টা করো। সেই ছাত্রদের মধ্যে যারা প্রথম তার এই মন্ত্র গ্রহণ করেছিলেন তারা হলেন উইলিয়াম হিউলেট অ্যান্ড ডেভিড প্যাকার্ড, যাকে সারা বিশ্ব আজ এইচপি নামে চেনে। 1939 সালে স্ট্যানফোর্ডের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের এই দুই ছাত্র একটা ছোট্ট গ্যারেজ থেকে শুরু করে তাদের স্বপ্ন পূরণের যাত্রা। সেই এইচপির ল্যাপটপ আর প্রিন্টার আজ লোকেদের ঘরে ঘরে। পরবর্তীকালে প্রফেসর টারম্যানের পরিচালনায় স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি তাদের ছাত্রদের বহু স্টার্টআপ আইডিয়াতে ইনভেস্ট করেছে এবং তাদের স্বপ্ন পূরণের প্রথম ধাপটি উত্তীর্ণ করতে সাহায্য করেছে। সেই ট্রেডিশন সমানে চলেছে। এইভাবেই বহু ছোট বড় কোম্পানির আতুরঘর হয়ে ওঠে এই ইউনিভার্সিটির চত্বর। জন্ম নেয় স্ট্যানফোর্ড রিসার্চ পার্ক, যাকে বলা হয় দ্য এপিসেন্টার অফ সিলিকন ভ্যালি। আর সেই একই কারণে প্রফেসর ফ্রেডরিক টারম্যানকে বলা হয় দ্য ফাদার অফ সিলিকন ভ্যালি। কিন্তু একজন মানুষের দূরদর্শিতা বা একটি শিক্ষা প্রতিষ্ঠানের অবদানের পরেও এত বড় একটি সাম্রাজ্য তৈরির পিছনে আরও অনেকগুলো কারণ বাকি রয়ে যায়। আর সেখানে প্রথমেই বলতে হয় আমেরিকার শাসন ব্যবস্থা এবং ইনফ্রাস্ট্রাকচারের কথা, যা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষকে এখানে এসে ব্যবসা করতে আকৃষ্ট করে। একেই বলে পরিবেশ তৈরি করে দেওয়া। ঠিক যেমন আমাদের তৃতীয় পর্বতে দেখেছিলেন, একটি সেকোয়া গাছকে পৃথিবীর বৃহত্তম গাছে পরিণত হওয়ার সুযোগ করে দেয় তার আশপাশের পরিবেশ। ঠিক তেমনই হলো একটি শহরের শাসন ব্যবস্থা, যাতে শহরের সাথে সাথে সেখানকার মানুষকেও এগোনোর সুযোগ করে দেয়। তবেই তো শহরে লোক থাকতে চাইবে যখন সে ভরণ পোষণ করার সুযোগ দেবে। আর তারপরেও যেটা বাকি থেকে যায় সেটা হলো মানুষের ভেতরে ভালো কাজ করার তাগিদ, যেটা অর্থ বা প্রতিপত্তির থেকেও অনেক বেশি। একটা খুব প্রচলিত উদাহরণ আছে এই জায়গার। বলে এইচপি কোম্পানির নামকরণের সময় হিউলেট আর প্যাকার্ডের মধ্যে কার নাম আগে আসবে সেটা নির্ণয় করা হয় জাস্ট একটা কয়েন ফ্লিপ করে, এবং সেই সিদ্ধান্তে পরের 70 বছরেও কোনো প্রশ্ন ওঠেনি। এই মনোভাবটাই আসল,
যেটা সিলিকন ভ্যালির কালচার হয়ে আজও বয়ে চলেছে এই জায়গার অলিতে গলিতে। কথা সেই একই জায়গায় এসে ঠেকল। কোনো শহরই একদিনে বা একটি মানুষের চেষ্টায় দাঁড়ায়নি, সে দাঁড়িয়েছে সেখানে প্রত্যেকটি মানুষের চেষ্টা থেকে। প্রশাসন আর পাবলিক টিম ওয়ার্ক বলতে আমরা যা বুঝি সেটারই উদাহরণ থেকে। আসলে ব্যাপারটা কি বলুন তো, কারোর একার চেষ্টায় যে কোনো বড় কাজ সম্ভব হওয়া কঠিন। সবাই একসাথে একে অপরের ভালো চাইলে তবেই এমন হাজার হাজার শহর তৈরি হবে একদিন। এই আশা রেখেই আমরা এই ভিডিও আর এই ক্যালিফোর্নিয়া পর্ব শেষ করব। এই গল্পটা যদি আপনাদের একটু ভালো লেগেছে বলে মনে হয় তাহলে লাইক, সাবস্ক্রাইব আর একটি কমেন্ট করে দিলে আমরা দ্বিগুণ উৎসাহ পাবো। আমরা ফিরবো আবার একটি অন্য জায়গায় একটি নতুন গল্পের সাথে। দেখা হবে আবার পরের ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি, স্টে সেফ, গুড বাই। চলে যাচ্ছে। ও কতগুলো সেন্সর আছে, বাপরে বাপ।